মধ্যপ্রাচ্যের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই বিষয়ে এখন কথা বলতে যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ জনাব মাহফুজ কবিরকে। আম, জনাব মাহফুজ কবির স্বাগত জানাচ্ছি আমরা দেশ টিভির এই আয়োজনে। আমরা দেখছিলাম আসলে মধ্যপ্রাচ্য জুড়ে নানা ধরনের যে সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে, সেটি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছি যে এরই মধ্যে গোল্ডের দাম বাড়ছে। দেশের বাজারও আমরা দেখলাম যে টানা 2 থেকে 3 দিন আমরা গোল্ডের দাম বাড়তে দেখেছি, ইন্টারন্যাশনালিও সেটা বাড়ছে। তেলের বাজারে যে সংকটটা আছে সেটিও কিন্তু ছড়িয়ে পড়েছে। তবে আশার বিষয় হচ্ছে এখন এই মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন মুসলিম দেশে তেল সরবরাহের ব্যাপারে ইরান বাধা দেবে না বলে ইরান জানিয়েছে। সবকিছু মিলে কিভাবে বিশ্লেষণ করছেন? আসলে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে যে বিশ্ব অর্থনৈতিক উপরে চাপ, সেটি প্রথম যেটা সমস্যা হয়েছে সেগুলো পুরো সাপ্লাই চেইনটাই কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থায় চলে গেছে। আর যেহেতু তেল আমরা এই মুহূর্তে তেল এবং গ্যাস আর কি দুটোর ক্ষেত্রেই আনার ক্ষেত্রে যে সমস্যা, এখন ইরান বলছে যে আসলে তারা হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলকে বাধা দেবে না। কিন্তু আলটিমেটলি এখন যেটা হয়েছে যে আপনার ওইটার জন্য যে আপনার এলসি করা থেকে শুরু করে যে নানা রকমের কাজ, তো সেগুলো কিন্তু আসলে এখন স্বাভাবিক অবস্থাতে নেই এবং একই সঙ্গে যে মধ্যপ্রাচ্যের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত শোধনাগার সেগুলোতে কিন্তু আক্রমণ হয়েছে এবং সেগুলোর কিন্তু ক্যাপাসিটি সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই অবস্থায় কিন্তু আসলে তেলের যে আমদানি সেটা কিন্তু স্বাভাবিক করতে অনেকটা সময় লাগবে। তো আর এই যে ভারত থেকে কিছু সীমিত পরিমাণে আসলে ডিজেল আমদানি করা হচ্ছে, কিন্তু আমাদের প্রয়োজন তো অনেক বেশি। তো এখন এই জায়গাতে আমি মনে করি যে কিছু অল্টারনেটিভ সোর্স যেমন ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম তাদের দিকে যাওয়া যেতে পারে। তো এটা একটা, এবং আমাদের একটু মিডিয়াম টার্মে কিন্তু ডাইভার্সিফিকেশন দরকার। কারণ যে আফ্রিকার দেশগুলো কিন্তু আসলে ওপেক এর মেম্বার। তো সুতরাং তাদের কাছ থেকে আমরা তেল আমদানির জন্য কিন্তু চেষ্টা করতে পারি। তো এটা হতে পারে একটা একটা মানে আমাদের স্ট্র্যাটেজি। আর এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত যে পরিবহন, সেই পরিবহন কিন্তু আসলে এখন বিপর্যস্ত। বিশেষ করে যে শিপিং কস্ট, ইন্স্যুরেন্স কস্ট সেগুলো একটু বেড়ে গেছে এবং অনেক দূরে ঘুরে ঘুরে আসলে এই জাহাজগুলো দিয়ে আমাদের কিন্তু আমদানি রপ্তানির কাজ চালাতে হচ্ছে। এতে করে আসলে টাইমিং মানে লিড টাইম বিশেষ করে তো সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে বিজনেসের কস্ট বেড়ে গেছে। আর যখনই যুদ্ধবিগ্রহ হয় তখনই আসলে এই গোল্ডের প্রাইসটা বাড়ে, সেখানে ইনভেস্টমেন্টটা বাড়ে। সুতরাং ইনভেস্টমেন্ট একটা ডিস্টরশন কিন্তু হচ্ছে গ্লোবালি। তো জি। সেগুলো একটু চিন্তা করে আসলে আমাদের এখনকার যে একটা জাতীয় উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে, তো আমি মনে করি যে আমরা ঠিক এই বিষয়গুলো কনসিডার করে আমাদের যে গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজি এটা করা এবং আমাদের যে ইনপুটের সোর্সিং, বিশেষ করে আমাদের যে জ্বালানির যে উৎসগুলো সেগুলো কিন্তু ডাইভার্সিফাই করা প্রয়োজন। এরই মধ্যে কিন্তু আমরা বেশ কিছু জাহাজ গত পরশুদিন বা তার আগের দিন আমরা দেখেছি যে প্রায় 10টি জাহাজ এসেছে। সেখানে 8টি জাহাজে তেলবাহী আর 2টি জাহাজ এলএনজি ছিল। গতকালকেও আমরা এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসতে সংবাদ পেয়েছি। তার বাইরে ভারত থেকে পাইপলাইনে আসার কথাও জেনেছি। এই যে এই এখনকার সময়ে যেই সরবরাহ, সেটি আসলে আমাদের সংকট মেটাতে সক্ষম কিনা, বা এটি আসলে কতদিনের জন্য আমাদের ব্যাকআপটা দিতে পারবে? আপাতত যতগুলো এসছে মানে জাহাজ আমরা দেখতে পাচ্ছি যে তারা এলএনজি এবং তেল নিয়ে আসছে, এগুলা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু এই ইতিমধ্যে যে জাহাজ যেগুলো এসছে তো সেখানে কিন্তু এগুলা ছাড় পেয়েছে। তো এখন নতুন করে কিন্তু সেই জাহাজগুলো আসছে না। এটা একটা চিন্তার বিষয়। আর যেহেতু ইরান বলেছে তারা নিজেই দিনক্ষণ ঠিক করবে যে কখন যুদ্ধটা থামবে। এ সুতরাং এবং তারা এটাও বলেছে যে তারা কিন্তু এই যে যুদ্ধ সেটা কিন্তু লম্বা সময়ের জন্য করার জন্য তারা প্রস্তুতি নিয়ে বসেছে। সুতরাং এই অবস্থায় যদি আরো ১-২ সপ্তাহ চলে যুদ্ধ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জ্বালানি সংকট সেটা কিন্তু আরো বাড়বে। তো এখন যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা আপাতত মোটামুটি একটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে কিছুদিন চালাতে পারবো। কিন্তু এরপরে আসলে অবস্থাটা কি হবে? কারণ ভারতের নিজেরও প্রয়োজন রয়েছে তেলের। তো তারা কিন্তু তাদের একটা বিপুল জনগোষ্ঠী, তাদের শিল্প, তারপরে তাদের পরিবহন সেগুলোর জন্য আসলে লাগে। জি। আর এখন ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া এই দুটো সোর্সের সঙ্গে আমাদের খুব ইমিডিয়েটলি আসলে এটা কন্টাক্ট করতে হবে। তো বিশেষ করে ইন্দোনেশিয়া যে একটা মুসলিম দেশ, তো তাদের সঙ্গে কিন্তু আমাদের এই তেলের যে সহযোগিতা সেটা কিন্তু এটা হতেই পারে। জি। তো সেই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করা দরকার। তার বাইরে প্রবাসী সংকট ব্যাপারটা কিন্তু ডে বাই ডে বাড়ছে। আমরা দেখছিলাম একটু আগে নিউজে। সেটি আসলে আমাদের প্রায় ৩০০ কতটা যেন ৩৬১টার মতো বোধহয় ফ্লাইট আমরা এর মধ্যে বাতিল করেছি। তার বাইরে আমরা যে ওই সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা আছে তারাও একটা অনিশ্চয়তায় ভুগছে। এই সংকটটা কিভাবে সমাধান হতে পারে?
এখন আপাতত আমাদের তো এখন বিশেষ ব্যবস্থা যেটি মানে আমরা দেখলাম যে বিশেষ ব্যবস্থায় কিন্তু ওই ইউএস বাংলা এয়ারলাইন্স তারা কিন্তু কিছু সামান্য মানে খুব সীমিত পরিসরে তারা এটা করেছে, কিন্তু এটা আনার জন্য করেছে। কিন্তু আমাদের এখন বিষয়টা হচ্ছে যে এখানে লক্ষ লক্ষ শ্রমিকরা তো আছে এবং তারা জীবনের ভয়ে আছেন, কেউ কেউ মারাও যাচ্ছেন, আহত হচ্ছেন। তো এবং আমাদের যে এখানে যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু খুব একটা চিন্তার মধ্যে আছেন। কিন্তু আরেকটা যেটা সমস্যা সেটা হলো যে অনেকে ভিসা পেয়ে গেছেন, তারা যাওয়ার জন্য কিন্তু বারবার এয়ারপোর্টে আসছেন এবং তারা কিন্তু চলে যাচ্ছেন, ফেরত যাচ্ছেন। তো তাদের চাকরি কি হবে? আর যারা ইতিমধ্যে আছেন ওইখানে, তো তাদের ওই চাকরিটা থাকবে কিনা? তো সেগুলো নিয়ে কিন্তু একটা বড় চিন্তা আছে। তার কারণ ব্যবসা বাণিজ্য সেখানে হচ্ছে না। সেক্ষেত্রে তো এটা কি সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করতে হবে? হ্যাঁ, সরকারের দিক থেকে এখন এটা অবশ্যই তাদের কাছে একটু অনুরোধ করতে হবে সরকারগুলোতে জি, জি, যে জি। আসলে অনেক অনেক যারা ধন্যবাদ চাকরিটা তুলে না দেয়। জনাব মাহফুজ হ্যাঁ। কবির। আমাদের হাতে সময়টি শেষ হয়েছে। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য।